the projection of vector I plus j plus k along the হ্যাঁ ও তাহলে কোনটা ও আচ্ছা 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 শুনিনি কি বলেছে if the angle between ato and ato is acute মানে কি then x lies in internal আচ্ছা কি দিয়েছে xi plus 3j minus 7k আর কি xi minus xj plus 4k তাহলে বলেছে কি এদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাকিউট যদি অ্যাকিউট হয় তাহলে এক্স কোন কোন ভ্যালুর মধ্যে লাই করবে কি হবে বল অ্যাকিউট মানে কি হ্যাঁ অ্যাকিউট মানেটা কি আগে বল অ্যাকিউট একদম তাই 0 থেকে 5/2 মানে তোর মানে 90 ডিগ্রি কম হবে আলটিমেট সেটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল তাহলে অ্যাকিউট অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি কম হয় তাহলে তোর cos থিটার ভ্যালু কত হবে হ্যাঁ মানে মানে cos থিটার ভ্যালু কত থেকে কতর মধ্যে থাকবে √3/2 থেকে 1 √3/2 আরে ওইগুলো তো অ্যাকচুয়াল ভ্যালু আমি সেটা বলছি না আমি বলছি মানে মেইনলি কোথায় থাকতে পারে লাই করতে পারে জিনিসটা cos থিটার ভ্যালুটা তাহলে কি হবে cos থিটা মানে কি না সারি হবে এটা ধর a এটা ধর b তাহলে cos থিটার আমি ফর্মুলা কি জানি কি ছিল আবার ডট প্রোডাক্ট তো cos থিটা মানে কি ডট আর ক্রস মানে কি সাইন মডে মড বি তাহলে যখন এই আমার অ্যাঙ্গেলটা অ্যাকিউট আসবে মানে তোর π/2 এর থেকে তোর মানে 90 ডিগ্রি থেকে কম আসবে তার মানে কি হবে যে আমার cos থিটার ভ্যালু 0 থেকে কম আসবে এটা তো ঠিক তাহলে এবার এখানে ভ্যালু পুট কর cos থিটার এখানে তাহলে তোর এখানে যদি আমি বসাই তাহলে মডে a ডট বি বাই মডে মড বি তাহলে কি হচ্ছে লেস দ্যান 0 এবার এটা যদি উপরে চলে যায় তাহলে আমি জাস্ট লিখতে পারি কি a ডট বি লেস দ্যান 0 a ডট বি যদি লেস দ্যান 0 হয় তাহলে a ডট বি কত আসছে এটা x স্কয়ার মাইনাস
3 into x minus 3 into 4 মানে 12 sorry 3 into 4 है cos 0 1 cos 90 0 তাহলে 1 থেকে 0 এর মধ্যে থাকবে এই 0 এর থেকে বড় হবে তাহলে ব্যাপারটা জাস্ট উল্টে যাবে তাহলে এবার এখানে কত হবে a ডট b আচ্ছা এটা 70 সরি এটা হচ্ছে 28 মাইনাস কত আসছে বল x minus 7 x plus 4 greater than 0 তাই তো তাহলে x এর ভ্যালু তাহলে কার কার মধ্যে থাকতে পারে মাইনাস 4 আর 7 হলে কি হবে x এর ভ্যালু ধর হলো -4 আর 7 তাহলে জিনিসটা কি হবে এটা হচ্ছে তোর অ্যাকিউট ভ্যালু হবে মানে আমার অ্যাঙ্গেল যেটা আসবে সেটা হচ্ছে তোর মানে এটার মধ্যে থাকবে তাহলে অপশন কোনটা ওইগুলো মানে হচ্ছে রিয়েল ভ্যালু হচ্ছে আর মানে সব ভ্যালু হবে এক্সেপ্ট তোর ওই ভ্যালু দুটো আর মানে কি রিয়েল ভ্যালু আর মাইনাস দিয়ে যে ভ্যালুটা থাকবে ওটা হচ্ছে মানে ওই ভ্যালুটা এক্সেপ্ট হচ্ছে মানে প্রত্যেক কটা রিয়েল ভ্যালু এক্সেপ্ট ওই পার্টিকুলার দুটো বা তিনটে ভ্যালু যেটা ব্র্যাকেটে থাকবে বোঝা গেল কোথায় পাঠা থ্রি টিচার্স তোকে আমি রিসেন্ট পাঠালাম না ওটা তোরা থ্রি টিচার্স করছিস
পেজ নাম্বারটা একটু বল না। পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি। কোন অঙ্কটা লিনা? MCQ 7। The vector A and B satisfy the equations এত and এত if theta is the angle between A and B then। এটা আবার কি? এটা কেন আটকাবে? এটা আটকানোর কারণ কি? আমাকে কোশ্চেনে কি চেয়েছে আগে সেটা বোঝ। যে বলেছে এ আর বি দুটো ভেক্টর, যেটা হচ্ছে এই দুটো তোর ইকুয়েশনে স্যাটিসফাই হচ্ছে, ঠিকঠাক ভাবে রয়েছে। ইফ থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি, তাহলে যদি থিটা তোর এ আর বি এর মধ্যে যদি অ্যাঙ্গেল থিটা হয়, তাহলে কি লিখতে পারি বল? এ ডট বি ইকুয়ালস টু মড এ মড বি কস থিটা, তাই তো লিনা? লিখতে পারি। তার মানে আমার কি চাই? আমার এ ভেক্টরটাকে চাই, আমার বি ভেক্টরটাকে চাই। তাহলে এবার এখান থেকে আমার দুখানে ইকুয়েশন দেওয়া আছে, এই দুটো ইকুয়েশন থেকে এবার আমি এ আর বি কে বার করে নিতেই পারি। আমার প্রথমটা যদি এটা দেওয়া থাকে, তাহলে ধর প্রথমে আমি তোর এটাকে ক্যান্সেল আউট করতে চাইছি, তাহলে কি করবো? এই ইকুয়েশনটাকে যদি 2 হয়, এটা যদি 1 হয়, তাহলে আমি করছি কি প্রথমে 1 মাইনাস 2 ইন্টু ইকুয়েশন 2 প্লাস 4b 2i মাইনাস 3। এবার মাইনাস করে দাও, তাহলে এটা কি হলো? মাইনাস 3b, এটা হচ্ছে তোর মাইনাস i প্লাস 3j। তাহলে বি ভেক্টর কত হলো? i বাই 3 প্লাস, সরি প্লাস না, এটা মাইনাস, মাইনাস জে। বি ভেক্টর এটা এলো, তাহলে এ ভেক্টর কত আসবে? এ ভেক্টরটাকে এবার বার কর। এরকম কিছু একটা আসছে তো। তাহলে এ ডট বি তাহলে কত? মড এ মড বি কত? মড এ আর মড বি ইকুয়াল আসবে। এই দুটো, আর এ ডট বি তাহলে কত? একের 9 মাইনাস 1 ইকুয়ালস টু হচ্ছে 1-এর 9 মানে 10/9 ইন্টু কস থিটা। এইটা বলছি, আর এটা তো আমি ওই মডে মড বি কস থিটাটা বসালাম। তাহলে অর হচ্ছে এখানে মাইনাস 8/9, তাই তো? আর এখানে 10/9 কস থিটা।
তাহলে cos থিটার ভ্যালু কত আসছে -8/10 মানে হচ্ছে -4/5 সি অপশন সি হয়েছিলি না আচ্ছা আর 18 MCQ 18 if A and B are inclined at angle theta equals to 120 degree mod A দিয়ে দিয়েছে mod B দিয়ে দিয়েছে তাহলে mod of A plus B A plus 3B into 3A minus B whole square is equals to আচ্ছা এখানে এখানে একটা ক্রস প্রোডাক্ট দিয়েছে তাই তো কতটুকু দিয়েছিস কোনটা মানে মোদ্দা কথা হচ্ছে আমার এখানে ইয়ে দেওয়া নেই ইউনিট ভেক্টর দেওয়া নেই তাই তো ইউনিট ভেক্টর দেওয়া নেই তাহলে এবার কি করতে হবে এবার আমাকে তাহলে ইকুয়েশনটাকে একটুখানি ম্যানিপুলেট করতে হবে দেখতে হবে ইকুয়েশন থেকে তাহলে কিভাবে কি আনা যায় তাহলে সেটাই করি ইকুয়েশন মানে কি ওই জিনিসটা হলো এবার আমাকে বল যে A ক্রস A কত হয় A ক্রস A কত হয় A ক্রস B লিখলে কত হয় B ক্রস A লিখলে কত হয় B ক্রস B লিখলে কত হয় মনে আছে আচ্ছা সেটা পরে হবে আগে আমরা গুণটা তাহলে করি তাহলে বুঝতে পারবি প্রথমে ক্রস প্রোডাক্ট মানে ক্রস দেওয়া আছে কিন্তু যেহেতু এখানে আমার ইউনিট ভেক্টর নেই তো বাদ দে আমরা নর্মাল যেভাবে ক্রস করে একটা ইকুয়েশনকে সেভাবে করি তাহলে A ক্রস 3A প্রথমে মানে যেভাবে আমরা মানে ছাপো সাজে গুণগুলো করি প্রথমটা গুণ প্রথমটা সেটা যদি করি তাহলে কি হবে বল আমরা 3টাকে বাইরে নিতে পারি 3 into x আছে মনে পড়ছে এটা a ক্রস kb যেটা যে জিনিসটা k into a ক্রস b সেটা ছিল মনে পড়ছে হ্যাঁ সেই প্রপার্টি থেকেই বলছি তাহলে a ক্রস 3b এর জায়গায় আমি 3টাকে বাইরে নিয়ে a ক্রস a লিখতে পারি তারপর একটা বল এক এক করে এবার এটার সঙ্গে এটা a ক্রস b আর তো কিছু নেই এটার তারপর একটা বল 3b ক্রস 3a এবার দুটোর সঙ্গে আমার যা কোএফিসিয়েন্ট আছে তাহলে দুজনেই বাইরে চলে আসবে তাহলে 3 into 3 তাহলে কত আসবে বাইরে 9 আর লাস্টেরটা
মাইনাস 3 ইন্টু বি ক্রস বি, ব্যাস হয়ে গেল এটা স্কোয়ার। এবার বল, এবার আমি এক এক করে কি কি ভ্যালু এখানে পুট করতে পারি। এই তো একটু আগেই তো বললি, যেগুলো মনে আছে সেটাই বল। কি বসালাম? বি প্লাস জিরো তার মানে 0, ওটা এখানে বসিয়ে দেবো। তাহলে মাঝখানের এগুলো কি হবে বল? মাঝখানে এটা কি আছে? মাইনাস এ ক্রস বি। তাহলে আর হ্যাঁ, এবার সেটা তো ঠিক হলো, কিন্তু এটাকে কি আমি কোনোভাবে ম্যানিপুলেট করতে পারি মাঝখানের এইটুকুনিকে? হয় আমি এটাকে ধর, যদি আমি তোর বি ক্রস এ করি তার মানে আমার সামনে একটা মাইনাস আসবে, হয় এটাকে যদি আমি এ ক্রস বি করি তাহলে এর সামনে একটা মাইনাস আসবে। মনে পড়ছে? মনে পড়ছে? বি ক্রস এ একদমই তাই, সেগুলো হবে। তাহলে দুটোকে আমি ইকুয়াল করতে পারি, সেটা যে হিসেবেই করি না কেন আমি করতে পারি। তাহলে কোনটা করবো তোরাই বল। তাহলে ঠিক আছে, বি ক্রস এ, আর এখানে কি প্লাস 9 বি ক্রস, এখানে 0 যেরকম হওয়ার হলো স্কোয়ার। তাহলে স্কোয়ারের ভিতরে কি হচ্ছে বল? টেন বি ক্রস। তাহলে যদি 10 বি ক্রস এ হয় তাহলে স্কোয়ার করলে আমি কত পাবো? এটা হলো, মানে এটা মড অ্যাকচুয়ালি, এটা তো বাইরে চলে গেল, এটা কিছু নেই। এবার আমরা তোর ক্রস প্রোডাক্টের এবার ফর্মুলায় আসি। ক্রস প্রোডাক্টের ফর্মুলা কি ছিল? এভাবে বললে লোকে মারবে। মডে মড বি সাইন থিটা। ওই হ্যাঁ, তাহলে মডে দেওয়া আছে 2, এই সরি মডে দেওয়া আছে 1, মড বি দেওয়া আছে 2, আর থিটার ভ্যালু কত দেওয়া আছে? 60 ডিগ্রি। তাহলে 2 ইন্টু √3/2 মানে √3। তাহলে এটা তাহলে কত আসবে? √3 হোল স্কয়ার, মানে কতটা কি? তাহলে এবার বল, এই অবধি ক্লিয়ার হলো? ক্লিয়ারের কিছু নেই, পুরো ফর্মুলা দিয়েই এগোচ্ছে, আলাদা করে কিছু করা হয়নি এখানে। এবার তাহলে আমাকে বলেছে এই জিনিসটার তাহলে ভ্যালুটা কত। তাহলে এটা তো হয়েই গেল। এবার আমার এখানে 300 ইন্টু এটা ছিল, তাহলে এই 100 ইন্টু এটা ছিল, তাহলে 100 ইন্টু 3, 300। এটা তোর 60 ডিগ্রি কেন হলো বোঝা গেছে? না, দেওয়াতে আছে 120।
দেওয়া আছে 120। এক্স্যাক্টলি। যাক, নেক্সট লিনার বল। হ্যালো, এমসিকিউ 27 ইজ স্কেলার ট্রিপল প্রোডাক্ট। এটা আমি বলবো না, এটা বলবে রৌনক বল। এটা আমি তোদের শিখিয়েছিলাম, সাইকেল শেখাইনি, এবিসি কিভাবে যাচ্ছে স্কেলারে, মানে স্কেলার ট্রিপল প্রোডাক্টে এবিসি দেওয়া আছে, তার মানে এগুলোর সঙ্গে কোনগুলো ইকুয়াল হবে, এরপর একটা কোনটা আসবে বল, তিনটে ইকুয়াল হবে, পরপর বলে যায়। এবার এ বি সি জিনিসটা ঘুরছে কিভাবে, এ বি সি, তাহলে এ বি সি এই দিক বরাবর ঘুরছে, তাহলে বি সি এ, তারপর একটা কি হবে সি এ বি। তাহলে এবার দেখ কোনটার সঙ্গে মিলছে, সি এর সঙ্গে, প্লাস the position vector of A and P are respectively দিয়ে দিয়েছে এত এত, the point P divided, এটা তো সেই হুম 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 the point P divides এত, আচ্ছা এ দিয়ে দিয়েছে, এ আর পি দুটোই তো দিয়ে দিয়েছে, এবার এ বি ইন দা রেশিও এত, এটা যদি এ হয় এটা যদি বি হয়, পি ধর এখানে লাই করছে, the position of vector of B, এটা কোনো কথা হলো? হ্যাঁ, পি মানে কি, এই মাইক অন কর, কত কত রেশিও ভাগ আছে তুই আগে সেটা বল আমাকে। 2:3, তার মানে যদি 2:3 হয়, তার মানে কি এটা হচ্ছে এম, এটা হচ্ছে এন, তাহলে এম কার সঙ্গে যাবে, বি এর সাথে, এন কার সঙ্গে যাবে, এর সাথে, বাই কি হবে এম প্লাস এন। তাহলে এবার বল কি লিখবো, এন এ বাই এম প্লাস এন। এবার বি এরটা আমি জানি না, তাই তো, তাহলে বিটা থাক, সরি এম লিখছি, 2b থাক এখানে, এন এর এটা কত, এন 3, এন হচ্ছে 3, 2b ভেক্টর ডিভাইডেড বাই আছে 2 প্লাস 3, 5, আর p সমান তাহলে কি লিখতে পারি, a ভেক্টর হলো। তাহলে এবার যদি আমি এইদিকে ক্রস করি তাহলে কত হচ্ছে, 5a ইকুয়ালস টু 2b প্লাস 3a প্লাস 6b,
আর টু বি ইকুয়ালস টু তাহলে পাশে নিয়ে আয়, এটা হচ্ছে তোর পাশে দিয়ে আসছে টু এ মাইনাস সিক্স বি, তাহলে বি ভেক্টর কত এ মাইনাস থ্রি বি আসছে। এটা আটকালো কেন? এটা তো সেই আমাদের কি সরল রেখার অঙ্ক রে। কুড়ি কুড়ি কি দিয়েছে, এ আর বি দিয়ে দিয়েছে রেসপেক্টিভলি পজিশন ভেক্টর। ও ওইটা পি বার করতে দিয়েছে বলে অসুবিধা হয়নি, এখানে বি বার করতে দিয়েছে বলে অসুবিধা, ঘাটটা মারতে হয় মাথায়। আচ্ছা এবার ভেক্টর একটু থাক, এবার আমাদের একটু এফটিপিলির দিকে যাওয়া উচিত মনে হয়। তোরা উইস্টার্ন ব্রিজ জানিস? ব্যালেন্সড উইস্টার্ন ব্রিজ তো ঠিক আছে, আনব্যালেন্সড কিভাবে ক্যালকুলেট করতে হয়? ঠিক আছে, ব্যালেন্সড ওয়েস্টার্ন ব্রিজ মানে কি বুঝিস বল, সেটাই বল আগে। ধর নর্মাল যেরকম হয় আমাদের সেরকম কোন দিকে পড়ছি, ঠিক আছে। এটা ধর আমি বললাম যে এটা হচ্ছে একটা ব্যালেন্সড ওয়েস্টার্ন ব্রিজ, এর অর্থ আমি কি বুঝবো তাহলে? প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে সমান কারেন্ট ফ্লো হচ্ছে না, ব্যালেন্সড মানে হচ্ছে অ্যাডমিট কার্ড নিয়ে যাবি মনে করে, যাই হোক তোর ব্যালেন্সড মানে হচ্ছে এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যে কারেন্টটা পাস করবে আইজি, সেটা কত হবে জিরো, মানে এখান দিয়ে কোনো রকম কারেন্ট ফ্লো করবে না। ব্যালেন্স মানে হচ্ছে পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস হবে। এটা হচ্ছে ব্যালেন্সের আমার ফর্মুলা। বলে আমার কি হবে পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস, মানে কি মাঝখান দিয়ে যে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটা আর যাবে না যখন এই পুরো ব্রিজটা আমার ব্যালেন্স কন্ডিশনে থাকবে। আমার সেই কন্ডিশনে ধর আমার তিনটে ভ্যালু দেওয়া আছে, ধর এখানে 100 দেওয়া 100 ওহম, এটা 200 দেওয়া, এটা 50 দেওয়া, আমাকে বললে এটার ভ্যালু বার করতে, খুব সহজে আমি তাহলে এটার ভ্যালু বার করে নিতে পারবো যদি ব্যালেন্সড কন্ডিশনে থাকে। এবার ধর বললো যে আমার এই ওয়েস্টার্ন ব্রিজটা ব্যালেন্সড কন্ডিশনে নেই, মানে কি আইজি নট ইকুয়ালস টু জিরো। এবার বলো তাহলে এস এর ভ্যালু কত, এটা ধর বললো। এই পজিশনে দাঁড়িয়ে এবার আমার কি করণীয়,
এটার জন্য আমাকে কি করতে হবে, কেসিএল কেভিএল মনে আছে? ওকে, ওটা মনে থাকলেই হবে, আর কিছু লাগবে না। ধর এই একই জিনিস পি কিউ আর এস। এবার বল, আমার এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, ধর ভি সোর্স, আমি ভ্যালু জানি না, আমি ভি ধরে নিলাম। তো এখান দিয়ে এবার একটা কারেন্ট পাস করবে, ডেফিনেটলি একটা কারেন্ট পাস করবে, সেটা হচ্ছে আই কারেন্ট। আই কারেন্ট ফ্লো করছে করছে করছে, এই পয়েন্টে এসে কি হবে, ও পুরো ভাগ হয়ে যাবে। ইকুয়াল ভাগ হবে কি হবে না সেটা আমি এখনো জানি না, ভাগ হবে। কিসে কিসে ভাগ হবে, I1 আর I2। এই স্টেপ অবধি বল অসুবিধা আছে কি? কারেন্ট এখান দিয়ে আসছে আসছে আসছে, এসে কি হলো, দুটো দিকে ভাগ হলো। এই অবধি কোনো সমস্যা? ওকে, এবার এই I1 কারেন্টটা দেখ আবার দুদিকে ভাগ হচ্ছে, একটা এইদিকে একটা এইদিকে, রাইট? এটাকে ধরলাম আমি I3, এটাকে ধরলাম আমি IG। আর এই I2টা যেটা আসছে সেটাকে আর আমি এদিকে পাঠালাম না, যেহেতু এদিক দিয়ে অলরেডি একটা কারেন্ট আসছে, আমি কি করলাম, এটাকে এইদিকে পাঠাচ্ছি, এটা হচ্ছে I4। আর এটা এই যে আমার রেজিস্ট্যান্সটা, এটাকে ধর আমি বললাম একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স, কারণ আমাকে তো, আমি তো এটা জানি যে আমাকে একটা যদি তোর হিস্টেন বিটকে ব্যালেন্স কন্ডিশনে আনতে হয়, তার মানে কি এই P/Q ইকুয়ালস টু R/S, মানে হচ্ছে এই রেশিওটাকে আমাকে মেনটেন করতে হবে। তো মেনটেন কি করে করব, যদি একটু ভ্যালু এদিক ওদিক হয়, আমাকে যে কোনো একটা পার্টিকুলার রেজিস্ট্যান্সকে তো আমাকে ভ্যারি করাতে হবে, তবে কি আমার ইকুয়েশনটা তোর যে রেশিওটা, সেই রেশিওটা একটা স্টেডি স্টেটে আসবে। তো তার জন্য আমি বললাম যে এসটা হচ্ছে একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স। সাপোজ ধরলাম, এটা তোরা যে কোনো একটা কাউকে ধরে নিতে পারিস PQRS এর মধ্যে। তাহলে যদি এই জিনিসটা হয় ব্যালেন্স কন্ডিশনে IG 0, তো ওই গল্পেই আমি এখন যাচ্ছি না। ধর আমি নাম দিলাম, এটা হচ্ছে, এটা ধর হচ্ছে A, এটা B, এটা C, এটা D পয়েন্ট। তাহলে এবার বল, ধর আমার এটা এখন ব্যালেন্স কন্ডিশনে আছে, IG ইকুয়ালস টু 0, তাহলে এই ভালো করে দেখ, নাম তো এই যে এই দুটো পয়েন্ট আছে না, এই B পয়েন্টের পোটেনশিয়াল আর D পয়েন্টের পোটেনশিয়ালের তাহলে ইকুয়েশনটা কি হবে? যদি B আর D এর মধ্যে দিয়ে জিরো কারেন্ট পাস করে, তাহলে আমি কি বলতে পারি এখান থেকে, ধর দুটো পয়েন্ট আছে আমার, A পয়েন্ট আর D পয়েন্ট। এই দুটো পয়েন্টের মধ্যে ধর একটা ওয়্যার লাগানো আছে, এবার আমি বলছি এই ওয়্যারের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে সেটা জিরো কারেন্ট, মানে এই পয়েন্ট দুটোর মধ্যে কোনো কারেন্ট ফ্লো করছে না, একটা প্রপার সার্কিটের মধ্যে ওরা আছে, প্রপার একটা সার্কিটের মধ্যে আছে। তো তার মধ্যে দুখানা পয়েন্ট যার মধ্যে দিয়ে কোনো রকম কারেন্ট পাস করছে না। এর অর্থটা কি, VA মাইনাস VB, এর দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়ালস টু কি I ইন্টু R। এবার I যদি 0 হয়, তার মানে কি VA মাইনাস VB ইকুয়ালস টু কি 0। তাহলে কি বলতে পারি, VA ইকুয়ালস টু VB। ভালো করে দেখ, এটা বলতে পারি তো।
কারেন্ট পাস করছে না, তাহলে এদের দুজনের পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়ালস টু আমরা কি জানি যে কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স। কারেন্ট যেহেতু জিরো তার মানে কি ভিএ মাইনাস ভিবি ইকুয়ালস টু জিরো, মানে কি ভি ইকুয়ালস টু ভিপি। সিমিলারলি আমি এখানে যখন ধরছি যে এটা একটা ব্যালেন্সড ইকুয়েশনে রয়েছে, ব্যালেন্সড কন্ডিশনে রয়েছে, তাহলে আইজি যদি জিরো হয় তাহলে আমি বলতে পারি এই দুটো পয়েন্টের মধ্যে আমার পোটেনশিয়াল ডিফারেন্স জিরো হবে, বা এই দুটো পয়েন্টে পোটেনশিয়াল সেম থাকবে। এই অবধি বোঝে, এই অবধি কি বোঝা যাচ্ছে? ওকে, তার মানে কি একটা পয়েন্ট কি পেলাম, পোটেনশিয়াল ডিফারেন্স must be zero of B and D, এই একটা পয়েন্ট পেলাম। সেকেন্ড কি পাচ্ছি, এবার তুই চলে আয় এই পয়েন্টটায়, এই দুটো পয়েন্টের মধ্যে, এই দুই পয়েন্টের মধ্যে এবার কত লেখা যেতে পারে? এবার বল এবি পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত? ভিএ মাইনাস ভিবি। এবার এক এক করে বল, এক এক করে যেগুলো বলছি। ভিএবি কত, সরি ভিবিসি কত, ভিসিডি কত, আর ভিএডি কত? এক এক করে বলতে থাক। ভিএবি কত কিভাবে পাবো আমি? ইকুয়েশন লেখা আছে দেখ এখানে, শুধুমাত্র এই ব্রাঞ্চটুকুকে কনসিডার কর, এইটুকুনিকে কনসিডার কর, করে বল। ভিএ মাইনাস ভিবি বাই পি, ওটা তো তুই কারেন্টের ইকুয়েশন বললি, আমি তো ভোল্টেজের ইকুয়েশন চাইছি। I1P, এক্স্যাক্টলি I1P। তাহলে ভিবিসি কত? I3Q। ভিসিডি কত? সিডি I4S। আর ভিএডি কত? I2R। হলো। এবার ধর আমি এবার হচ্ছে আমার এই পয়েন্টটাকে এবার নিয়ে ভাবার বিষয় যে পোটেনশিয়াল ডিফারেন্স মাস্ট বি জিরো অফ ভি অ্যান্ড ডি, মানে কি এদের দুজনের মধ্যে কোনো রকম পোটেনশিয়াল ডিফারেন্স নেই, তার মানে কি এদের মধ্যে দিয়ে কোনো রকম কারেন্ট পাস করছে না, তার মানে কি আইজি জিরো। তাহলে কি হচ্ছে, এই যে কারেন্টটা I1 ইকুয়ালস টু I3, I2 ইকুয়ালস টু I4 লিখতে পারি আমরা। লিখতে পারি, লিখলাম I1 ইকুয়ালস টু I3, আর এইদিকে কি I2 ইকুয়ালস টু I4। তাহলে I1 ইকুয়ালস টু I3 যদি হয় তাহলে এখানে আমার ইকুয়েশনটা কি হবে? I1 মানে কি এখানে, এখান থেকে আমি কত পাবো? VAB বাই P। আর I3 মানে কত পাবো? VBC বাই Q। এটাই তো পাবো।
এখান থেকে লিখতে পারি ভি এবি বাই পি ইকুয়ালস টু ভি এসি বাই কিউ। যদি সেটাই হয় তাহলে এবার দেখ ভালো করে, ভি এবি আর ভি এসি, ভি এবি আর ভি এসি কোথায় গেল, সরি ভি বিসি, সরি কেমন ভুল হয়েছে। ভি এবি আর ভি বিসি এই দুটোর মধ্যে এবার আমার এখানে যে পোটেনশিয়ালটা আছে এর সঙ্গে আবার এটা ইকুয়াল আছে, তাহলে এবার বল যে এই দুটো পয়েন্টকে আমি ইকুয়াল লিখতে পারি। ভি এবি আর ভি তোর কি বলে ভি এবি আর ভি বিসি কে নিয়ে আমি যে ইকুয়েশনটা এখানে লিখেছি সেখান থেকে তাহলে অর ইকুয়েশনটা হচ্ছে equals to PVB minus PVC। এবার এখানে যেহেতু এটা কমন আছে তো আমি এটাকে পাশে নিয়ে এলাম। তাহলে পাশে কি আসছে, VB equals to P plus Q equals to এখানে হচ্ছে Q VA plus PVC। কোন অবধি গেল, এই অবধি। তাহলে এবার ভালো করে দেখ, এই দুটো যদি আমার কমন থাকে, এই দুটো যদি আমার ইকুয়াল থাকে, তাহলে এখান থেকে আমি যদি এটাকে ক্যান্সেল আউট করে দিই তাহলে এবার পুরো এই যে আমার কারেন্টটা পাস করছে না I1 ইকুয়ালস টু I2, এই I1 আর I2 এরা কি তাহলে আমি বলতে পারি যে এরা তাহলে ইকুয়ালি এখানে ডিস্ট্রিবিউট হবে? এটা কি বলা যেতে পারে? আমি যদি এখান দিয়ে I কারেন্ট পাস করছে, আমি কি কখনো বলতে পারি যে I1 আর I2 এই দুটো ইকুয়াল হবে? এই অপোজিট দিকে বলে না, ওরা সেম দিকেই যাচ্ছে, এই দিকে যাচ্ছে একজন, এই দিকে যাচ্ছে একজন। হ্যাঁ, কেন এবার ইকুয়াল হচ্ছে না কেন? ওটা তো ঠিক আছে, ওই পুরোটা আমার এখানে এসে দুভাগে ভাগ করলাম, কিন্তু বিষয়টা হচ্ছে যে I1 আর I2 কি ইকুয়াল হবে কি হবে না? আমি জানি I1 আর I2 ইকুয়াল হবে, এইদিকে I2 আর I4 ইকুয়াল হবে, I1 ইকুয়ালস টু I3 আর I2 ইকুয়ালস টু I4। তাহলে এবার আমাকে বল যে I1 আর I2 ইকুয়াল হবে কি হবে না? মানে এরকম ভাবে কি আমি কিছু বলতে পারি? মানে এরা ইকুয়ালি ভাগ হবে কি হবে না? কখনোই হবে না। কেন হবে না? কারণ এদের দুজনের রেজিস্ট্যান্স আর এদের দুজনের রেজিস্ট্যান্সের যোগফলটা এক নাই হতে পারে, আলাদাই হতে পারে। এটাই রিজন, আর কি রিজন থাকবে?
কারেন্ট কারেন্টকে কন্ট্রোল করে বল, রেজিস্ট্যান্স কন্ট্রোল করে, তার জন্য এটা একটা সার্কিটে রেজিস্ট্যান্স লাগানো হয়। তাহলে I1 আর I2 কখনোই মানে আমি বলতে পারি না যে এরা দুজন ইকুয়াল। এটা কি বোঝা গেল? এই জিনিসটা যেন ভুল না হয়, আমার এখান দিয়ে যে কারেন্টটা পাস করছে এখান দিয়ে সেই কারেন্টটা পাস করছে, এরা দুজন ইকুয়াল, কিন্তু এইখানে ভেঙে এই দুটোকে কখনোই আমি কোনোদিনও ইকুয়াল করে দিতে পারবো না যতক্ষণ না দেখছি আমার রেজিস্ট্যান্সের ভ্যালু কত আসছে। এবার তাহলে আমাকে বলতো, তাহলে টোটাল যে এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যে টোটাল যে আমার কারেন্টটা আছে I1 বা I2 আমি যেটাই ধরি না কেন সেটা তাহলে কত হবে? এটাকে আমি তাহলে খুব ভালো করে যদি ড্রয়িং করি, আমার এই পয়েন্টটা হচ্ছে A, এই পয়েন্টটা হচ্ছে C, এর মধ্যে কি আছে? P পয়েন্ট আর Q পয়েন্ট, A আর এটা হচ্ছে C, এটা B। এখান দিয়ে যেহেতু কোনো রকম কারেন্ট পাস করছে না, তো তার জন্য আমি এখান দিয়ে আর কোনো রকম ব্রাঞ্চ ড্র করছি না। সিমিলারলি কি এখানে আছে PQ, এটা হচ্ছে R, আর এইদিকে হচ্ছে S, আর এখানে আমার ভোল্টেজ সোর্সটা লাগানো আছে। তাহলে এবার আমাকে বল, এবার আমি আর কিছু ধরছি না, এখানে I1 এখানে I2, এই I1টাই এখান দিয়ে পাস করছে, এই I2টাই আবার এখান দিয়ে পাস করে, এখান দিয়ে যে কারেন্টটা পাস করছে সেটা আবার I মানে কি I1 প্লাস I2, এটা P, এটা Q, এটা R, এটা S। তাহলে এবার আমাকে বল I সমান তাহলে এবার কত হবে? আমরা এতক্ষণ দেখে এসেছি কি I সমান কি VA মাইনাস VB বাই P, এই জিনিসটা হচ্ছিল। এবারে তাহলে বল আমার এই গোটা যে পুরোটা থেকে যে আইতে যাচ্ছে এইটা তাহলে কত হবে? এখানে ধর V লাগানো আছে, এটা ধর পজিটিভ সাইড, এটা নেগেটিভ সাইড। কিরে কত হবে বল? আমি শুধু I1 জিজ্ঞেস করেছি। না না, ওটা তো বেরোচ্ছে, ওটা লাগবে না, ওটা পরে, ওটা ঠিক আছে। I1টা কত হবে আগে সেটা বল। পুরো এই বরাবর I1। একদম VA মাইনাস VC বাই P প্লাস Q। এবার VA মাইনাস VC কত? VA কত? এখানে কত ভোল্টেজ আসছে? V, তাহলে একটা দিক ধরে V আসে, তাহলে অন্য দিকটা অবশ্যই গ্রাউন্ড, তার মানে কি V মাইনাস 0 বাই P প্লাস Q, তার মানে কি V বাই P প্লাস Q, রাইট? তাহলে এবার I2টা বল কত হবে?
আর প্লাস এস, তাহলে ভিএ মাইনাস ভি থ্রি আবার কি লিখতে পারি, ভি আর প্লাস এস। এবার চলে যাই আবার আমরা আগের ইকুয়েশন গুলো যেগুলো এতক্ষণ ধরে বার করেছিলাম। এখানে ভালো করে দেখ, আমরা আগেও এই জিনিসটা বললাম যে ভি এ বি আর ভি এডি সেটা বলা হবে। ভি এ বি হচ্ছে কত, I1T, আর ভি এডি কত, I2R। যখন এই দুটো ইকুয়াল হবে, এই দুটো পোটেনশিয়াল যখন আমার ইকুয়াল হবে, তখন আমরা বলতেই পারি ভি এ বি আর ভি এডি ইকুয়াল, তাই তো? ভালো করে বোঝ। আচ্ছা এইদিকে নিয়ে আসি আমাদের এটা হচ্ছে আমার ডি পয়েন্ট। আমি কি বললাম যে এই ভোল্টেজ আর এই ভোল্টেজ ইকুয়াল, এটা আমরা প্রথমেই বার করেছি, ভিএবি ইকুয়ালস টু ভিভিডি। একদম প্রথমে যখনই আমরা কনসিডার করেছি এটা হুইস্টন ব্রিজ, আমরা প্রথমেই ধরে নিয়েছি, মানে কনসিডার যখন করেছিলাম তখন কি করেছিলাম, যে ইকুয়েশনটা বার করে নিয়েছি যে ভিএবি ইকুয়ালস টু ভিএডি। তাহলে এবার আমি যদি ভিএবি মানে কত, ভিএ মাইনাস ভিবি, তাহলে এই জায়গায় ভিডির জায়গায় যদি আমি ডি বসাই তাহলে কি হবে, ভিএ মাইনাস ভিডি, তাহলে ভিডি মানে কত, ভিএডি, রাইট? এটা আমরা তাহলে বলতেই পারি যখন দুটো ইকুয়াল হবে তার মানে কি বলতে পারি, ভিএবি আর ভিএডি ইকুয়াল। তাহলে এবার আগের ইকুয়েশন গুলো থেকে বল ভিএবি আর ভিএডির ভ্যালু যদি ভ্যালুগুলো কত ছিল, ভিএবি কত আর ভিএডি কত। ভিএবি কত ছিল আর ভিএডি কত, I2R। তার মানে এরা সবাই ইকুয়াল। তাহলে এবার আমি এখানে লিখতেই পারি I1T ইকুয়ালস টু I2R। তাই তো? তাহলে এবার এখানে I1 এর ভ্যালু বসা, I2 এর ভ্যালু বসা। I1 কত, V বাই P প্লাস Q ইন্টু P, আর I2 কত, V বাই R প্লাস S ইন্টু R। তাহলে এখানে V কেটে যাচ্ছে, P বাই P প্লাস Q বাই R বাই R প্লাস S। তো এইগুলো ইকুয়াল করলে দেখবি আমার আসবে কত, P বাই Q ইকুয়ালস টু R প্লাস S। এবার এইটা আমরা তো জানতাম, তাহলে এটা আবার আমাকে প্রমাণ করতে কেন হলো? এইটা আমি তখনই স্যাটিসফাইড করবে কখন, যখন এখান দিয়ে কোনো রকম এখান দিয়ে কোনো রকম কারেন্ট পাস করবে না। কিন্তু যদি এখান দিয়ে আমার কোনো রকম কারেন্ট পাস করে তাহলে সেটা তো ঠিক আছে, কিন্তু কারেন্ট পাস করলে আমার P বাই Q ইকুয়ালস টু R বাই S এই জিনিসটা আসবে না, এইটা তো আমি জানি। কিন্তু আমার এই ইকুয়েশন গুলো কি তখন আর কোনো চেঞ্জেস আসবে, এটা বল আগে। ভালো করে বুঝে তারপরেই বল। ভিএবি, ভিবিসি, ভিসিডি, ভিএডি এই ইকুয়েশন গুলোর কি কোনো চেঞ্জেস আসবে যদি এই জিনিসটা আনব্যালেন্সড হয়? কেন হবে? কেন প্রো করবে না? এখানে একটা কারেন্ট যাবে ঠিকই, কিন্তু I3 এর ভ্যালুটা তো তখন চেঞ্জ হবে। কিন্তু এই আমার যে এই ব্রাঞ্চ দিয়ে আমি যে কারেন্টটাকে বলছি ভিবিসি বা এই ভিবিসি যেটা বলছি, সেই ভিবিসি ইকুয়ালস টু I3Q, এর কি কোনো চেঞ্জেস আসবে? I3 এর ভ্যালু চেঞ্জ আসবে সেটা তো ঠিক আছে, সেম থাকবে একদম।
তাহলে আমি যখন আনব্যালেন্সড দেখবো, আমি তাহলে এই ইকুয়েশন গুলো অ্যাপ্লাই করতে পারবো। যদি আমাকে বলে দেয় একটা আনব্যালেন্স সার্কিট, তাহলে আমি কি করতে পারি, আমি এই ইকুয়েশন গুলো আরামসে ইউজ করতে পারি। তাহলে এবার সেই এই ইকুয়েশন গুলোকে ব্যবহার করে করে, বা আমার যে এখন যে ইনটিউশনটা তৈরি হয়েছে যে এখানে এসে মানে যদি এইগুলো ইকুয়াল হয় তো এই জিনিসটা, যদি ইকুয়াল না হয় তাহলে এখান দিয়ে যদি কোনো আমার এখানে যদি কোনো গ্যালভানোমিটার লাগানোও থাকে এখন, তাহলে এবার আমি অনায়াসে এখান দিয়ে কতটা কারেন্ট ফ্লো হচ্ছে সেই বেসিসে বলতে পারি ভি আর এই দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত, যদি এখানে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আমার বলা থাকে। এই ইনটিউশন গুলো তো এখন ক্লিয়ার হয়েছে নাকি? একটা হুইস্টন ব্রিজকে নিয়ে এবার কাটাছেড়া তো এবার আমি করতে পারবো এই প্রমাণটার পর। হ্যাঁ, না না না, আমি সেটা বলছি না, এটা তো কখনোই লেখা যাবে না, এটা তো সবসময় ব্যালেন্সড। আমি বলছি যে এতক্ষণ ধরে যে আমি এই প্রুফটাকে করলাম, এতে আমার হুইস্টন ব্রিজের কিছু কিছু মানে পুরো জিনিসটা, পুরো কাটাছেড়ার বিষয়টাকে আমি বুঝতে পেরেছি, যে কোথায় কোন ভোল্টেজটা যাচ্ছে, কেন যাচ্ছে, কোথা থেকে কোন কারেন্টটা পাস করছে, কেন পাস করছে, কিভাবে ভাগ হচ্ছে। এত ইকুয়েশন বার করলাম এখান থেকে ছোট ছোট করে, তারপরে তো আমি ব্যালেন্স কন্ডিশনটাকে বার করেছি, সেটা অন্য কথা, কিন্তু এই হুইস্টন ব্রিজের কাটাছেড়াটা কি বোঝা গেছে? তাহলে এবার একটা আনব্যালেন্সড হুইস্টন ব্রিজের অঙ্ক করি। ব্যালেন্স হলে তো কোনো কথাই নয়, আমার যদি তিনটে রেজিস্ট্যান্সের ভ্যালু বলা থাকে, একটা রেজিস্ট্যান্সের ভ্যালু বার করা কোনো ব্যাপারই না। তাহলে এবার যখন আমি এই আনব্যালেন্স একটা হুইস্টন ব্রিজকে নিয়ে ডিল করব, আমার অবশ্যই তার মানে এই জিনিসটা মাথায় থাকতে হবে যে আমার ব্যালেন্স কন্ডিশনে ও কিভাবে বিহেভ করতো, ও কিভাবে কারেন্ট পাস করাতো, আনব্যালেন্সে কি হবে, জাস্ট ও গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে একটা কারেন্ট পাস করাবে, বাদ বাকি সবই সেম থাকবে। কি করবো বল?
হুম, হ্যালো। আচ্ছা, এটা ধর R1, R2, R3, R4, এটা জি। আর এখানে হচ্ছে ইন্টারনাল, মানে হচ্ছে এই জি এর সঙ্গে সিরিজে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করা 300 ওহমের। এবার এখানে যেটা আইসি সেটা বার করতে বলেছে। এবার পারা যাবে? হুম হুম। এটা কত? 1K, 2.5K, 3.5K, 10K, আর এটা 6 ভোল্ট। একটা ব্রাঞ্চের মধ্যে দিয়ে কারেন্ট পাস কর, মানে কারেন্ট বার করতে গেলে আমার কি কি জানা জরুরি সেটা আগে বল দেখি। একদম, ভোল্টেজ, পোটেনশিয়াল, রেজিস্ট্যান্স। আমার এখানে তাহলে কি কি জানা আছে? আমার এখানে যদি কারেন্ট পাস করে, আমার এখানে রেজিস্ট্যান্সটা জানা আছে, ভোল্টেজটাকে দরকার, মানে কি এই দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা জানা আমার দরকার। তাহলে এই দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বার করলেই আমার এখান দিয়ে কারেন্টটা কত বেরিয়ে যাবে। তাহলে সেটাই তার মানে আমাদের লক্ষ্য হওয়া উচিত, সেখানে কতটা কারেন্ট পাস করছে সেটা বার করতে গেলে এখানে কতটা ভোল্টেজ ডিফারেন্স দেখা দিচ্ছে সেটা আমাকে বার করতে হবে। তো সেটা কিভাবে এবার আমরা বার করব? এনি আইডিয়া? কারেন্ট, তারপর এটা করতে গেলে অনেক বড় ইকুয়েশন হয়ে যাবে। এর থেকে বেটার আমরা এখানে যদি থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিটকে কনসিডার করি, তাহলে এর মধ্যে ধর এই দুটোর মধ্যে থেভেনিনস ভোল্টেজ বার করলাম,
তারপর এখানে আবার এটা লাগিয়ে দিয়ে তারপর কারেন্টটাকে বার করে নিলাম। তাহলে কি করব, জাস্ট এই দুটোকে খুলে এখানে থেভেনিনস ভোল্টেজকে কনসিডার করি, প্লাস মাইনাস করে ভিটিএইচ কনসিডার করি। তাহলে ভিটিএইচ তাহলে কি হবে, মনে পড়ছে থেভেনিনস ভোল্টেজ ভিবি মাইনাস ভিটি, একই জিনিস না, এখানে তোর ভিবি পজিটিভ ভিডি নেগেটিভ, তাহলে ভিটিএইচ কি ভিবি মাইনাস ভিবি মাইনাস ভিটি। তাহলে ভিবি কত হবে এবার বল, এটা প্লাস সাইড এটা মাইনাস সাইড, মানে কি এখানে গ্রাউন্ড করা। এই পয়েন্টটা গ্রাউন্ড করা মানে কি, আমার এখানে তাহলে ভোল্টেজ কত বলতো, সি পয়েন্টে এইদিকে 6 যাচ্ছে, এইদিকে তাহলে কত যাবে, এইদিকে গ্রাউন্ড কানেক্ট, তার মানে কত 0, তার মানে কি এখানে 0 ভোল্ট। তাহলে এবার আমি ভিভি তাহলে কত বলতে পারি, পোটেনশিয়াল ডিভাইডার মনে আছে বা ভোল্টেজ ডিভাইডার, ধর এখানে একটা আমার ভিন ছিল, এখানে R1 R2 ছিল, আমাকে কি বলেছে যে এখানে গ্রাউন্ড করা ছিল, এর মধ্যে ভি আউট কত, মানে এর মধ্যে দিয়ে কতটা ভোল্টেজ তোর ড্রপ খাচ্ছে। তাহলে এই দুটো যখন সিরিজে আছে তাহলে আমার ভি আউটের ভ্যালু মানে ফর্মুলা কি ছিল, ভি ইকুয়ালস টু লিনা বল কত, ভি ইকুয়ালস টু কি ছিল, ভি ইন্টু R1 ওটাকে কারেন্টের বললি, ভোল্টেজের হলে কি হয়, পোটেনশিয়াল ডিভাইডারে যে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমি ভোল্টেজটাকে বার করছি সেটাই উপরে থাকে, ডিভাইডেড বাই R1 প্লাস R2। তাহলে এখানে কি হবে বল, ভিভি ভিভি তাহলে কত হবে, আমি এটার অ্যাক্রসে ভোল্টেজটাকে বার করছি সিম্পলি, কত হবে বল, সেটা এই দুটো আর কি হবে, মানে এটা কি সে যাই হোক, আমার এখানে তাহলে ভিবিটা কত হবে, ভোল্টেজ ডিভাইডার দিয়েই বল, মানে ভোল্টেজ ডিভাইডার দিয়েই সুবিধা হবে বল,
রৌনক বল। একদম 3.5 বাই 1 প্লাস 3.5 ইন্টু ভিন কত? 6। আর ভিডি কত হবে তাহলে? ভিডি মানে কি এই পয়েন্টের মধ্যে ভোল্টেজ। থ্রি পয়েন্ট ফাইভ কেন? তুই এটাকে যখন কনসিডার করছিস তখন তুই সিরিজ হিসেবে কি নিচ্ছিস সেটা, তাহলে তুই যখন এটাকে কনসিডার করছিস সিরিজ হিসেবে কাকে নিবি? এটাকে তো। হ্যাঁ, তাহলে কত হবে? 2.5 প্লাস 10 ইন্টু 6। 6 কে বাইরে নিয়ে চলে যাই, তাহলে 3.5 কত দেওয়া কোশ্চেনে? 2.5। তাহলে এটা হচ্ছে তোর 3.5 বাই 4.5। এগুলো কে ছিল, কে সব কেটে গেছে, তো আমি নর্মালি দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি তো ডিফারেন্স বোঝাচ্ছে, ঠিক আছে? এগুলো সব ডিফারেন্স, মানে যেটা বড় হবে সেটাকেই নিন। তাহলে এখান থেকে হচ্ছে আমার কত আসছে? 3.5 বাই 4.5। দাঁড়া, 4.5 মাইনাস 10 বাই 12.5 into 6, মানে তো টোটাল আসছে 0.133 ভোল্ট। তাহলে ভিটিএইচ অবধি তো হলো, তাহলে এবার কারেন্ট কত হবে? ভিটিএইচ মানে কি, আমি দুটো পয়েন্টের মধ্যে বি আর ডি এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বের করে নিলাম, তাহলে কারেন্ট কত হবে? কত? জিরো পয়েন্ট 0.04433, তাই?
ভালো করে দেয়। কত হবে? জিরো 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 4 3। ওই তো, যাই হোক, তাহলে এটাকে তার মানে কোনটার সঙ্গে ইকুয়াল আসছে? হুম, তাহলে কি করলাম? তাহলে পুরো জিনিসটা আমাকে কি কি দেওয়া ছিল আর আমি কি করলাম বল। কেউ একজন আমাকে শর্টে বল কি কি দেওয়া ছিল আর আমি কি কি করলাম। হুম হুম কার? হুম 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 আচ্ছা, ভিডি বা ভিবিডি বার করার পর তারপরে জাস্ট ওখানে ওইগুলোকে বসিয়ে, তাহলে যেহেতু পোটেনশিয়াল ডিফারেন্স বেরিয়ে গেছে তাহলে কারেন্ট বের করার কোনো সমস্যা নেই, যেহেতু আমরা রেজিস্ট্যান্সের ভ্যালু জানি। পোটেনশিয়াল ডিফারেন্স আর কারেন্ট ডিভাইডার, মানে পোটেনশিয়াল ডিভাইডার আর কারেন্ট ডিভাইডার কি ভুলে গেছিস? রৌনক তো মনে হয় ভুলেই গেছে পুরো। ভোল্টেজের ক্ষেত্রে সবসময় যার একটাতে ভোল্টেজ বার করবো সেটাই, কারেন্টের একটাতে উল্টোটা হয়। নিচেরটাতে সেমই থাকবে, প্লাস হবে, কিন্তু ওপরেরটাকে নিয়ে কনফিউশন। ভোল্টেজের ক্ষেত্রে যেটার ভোল্টেজ বার করবো সেটাই, কারেন্টের ক্ষেত্রে যেটার মধ্যে দিয়ে কারেন্ট বেরোবে তার যে প্যারালাল যে রেজিস্ট্যান্সটা সেটা। আচ্ছা, এবার আসি একটু মিটারগুলোর দিকে, যে ভোল্ট মিটার, অ্যামমিটার, এরা মানে এদের সঙ্গে রেজিস্ট্যান্সের কি সম্পর্ক না সম্পর্ক? কেউ আমাকে একজন বল যে ভোল্ট মিটার আর অ্যামমিটার, এটা তো জানি যে অ্যামমিটার কোন কাজে লাগে, ভোল্ট মিটার কোন কাজে লাগে, তো সেগুলোকে আমরা সার্কিটে যার অ্যাক্রসে ভোল্টেজ বার করবো বা যার অ্যাক্রসে কারেন্ট বার করবো তার সঙ্গে কিভাবে লাগাই আমরা। ভোল্ট মিটার লাগায় প্যারালাল আর অ্যামমিটার লাগায় সিরিজে। ধর আমার এই রেজিস্ট্যান্সটা আছে, এখানে একটা ভোল্টেজ দেওয়া হচ্ছে, এখান দিয়ে একটা কারেন্ট পাস করছে। এবার আমার ধর এখানে আমার ভোল্টেজ চাই, তাহলে আমি কিভাবে লাগাবো?
ভোল্টমিটারের একটা প্রোব এখানে আর একটা প্রোব এখানে। আর যদি আমার কারেন্ট চাই তো তখন আমি কি করব, অ্যামিটারের একটা প্রোব এখানে আর একটা প্রোব একদম পুরো সিরিজ। এবার ধর এই গ্যালভানোমিটারের যেমন একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স ছিল, সিমিলারলি আমি কি করছি, এই ভোল্টমিটারের একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে আর ইন আর ভিন, আর এটার ধর আর এইন, সেটা অ্যামিটার তো আর এইন আর ভোল্টমিটার আর ভিন। তো তাহলে যদি এদের মধ্যে আর ভিন বা তোর অ্যামিটারের মধ্যে আর এইন থাকে তাহলে সেগুলো আমার ভ্যালুর মধ্যে কি কি এফেক্ট ফেলবে, কতটা এরর আনবে কি আনবে না, সেটা আমাকে কেউ একটা বলতে পারবি? ভোল্টমিটার কি মেজার করছে এখানে, এইদিকে ভোল্টেজ, আর অ্যামিটার এখানে কি মেজার করছে, মেনলি এখানে কি মেজার করছে, এখানে হচ্ছে এই আর এর একটা ভোল্টেজ মানে ভিআর, আর অ্যামিটার কি মেজার করছে আইটা মেনলি কারেন্ট। তাহলে এর মধ্যে যদি রেজিস্ট্যান্স আর এ ইন থাকে আর এর মধ্যে রেজিস্ট্যান্স আর ভি ইন থাকে তাহলে সেগুলো আমার সার্কিটে কিভাবে এফেক্ট ফেলবে, বা আমার যে মেজার্ড ভ্যালুটা সেই মেজার্ড ভ্যালুটা কতটা তোর প্রপার আসবে বা কতটা ডিসপিউট দেখা যাবে, মানে কিভাবে কি ভ্যারি করবে। প্রথমে আসি আমার তোর ভোল্টমিটারের ক্ষেত্রে। ভোল্টমিটারের ক্ষেত্রে ধর আমি প্রথম কন্ডিশনটা ধরলাম কি আর ভি অনেক বেশি আর এর থেকে, ঠিক আছে, আর ভি অনেকটা বেশি আর এর থেকে, তাহলে সেক্ষেত্রে আমার কি এফেক্ট ফেলবে বল? এই আর ভিনটা যেটা বলছি মানে ভোল্টেজের মধ্যে যে ইন্টারনাল রেজিস্ট্যান্স একটা থাকবে সেটা ধর আর মানে আর এর মানে প্রায় আর কি আর এর থেকে বেশি, মানে মোদ্দা কথা হচ্ছে মানে অনেকটাই বেশি ভ্যালু ওর মধ্যে রয়েছে, রেজিস্ট্যান্সটার মধ্যে রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমার ভোল্টেজের আমি যে ভোল্টেজ মেজার করছি, অ্যাকচুয়াল যে ভোল্টেজ মেজার করছি সেটা কি এফেক্ট ফেলবে। তাহলে কি হবে, জিনিসটা কি হবে আমাকে বল? নিউট্রাল বলতে মানে আমি একটা ভোল্টমিটারকে আমি ডিজাইন করছি, ধর আমার মানে মেন মোটিভটা কি হবে, ভোল্টমিটারে রেজিস্ট্যান্স বেশি দেওয়া না কম দেওয়া। আমার যদি আর ভি যদি আরেক থেকে অনেক বেশি হয় বা আর ভি যদি আরেক থেকে অনেক কম হয়, এই দুটো আমাকে দেখতে হবে, সেই ওয়াইজ তাহলে আমার ডিজাইনটা হবে। বল কি বলবি বল? না, রেজিস্ট্যান্স যদি বাড়ে ও কি ওর রেজিস্ট্যান্স, আরে বাবা এর রেজিস্ট্যান্স যতই বাড়ুক না কেন ও কি ওর নিজের রেজিস্ট্যান্স এই ভোল্টেজটা কি ও দেখাচ্ছে, ও তো দেখাচ্ছে এর ভোল্টেজ। মেইনলি হচ্ছে আমার এখান দিয়ে ধর কারেন্টটা ফ্লো করছে আই কারেন্ট, এটা ধর ভি দেওয়া,
ধর আমার এখানে আর ভিন অনেকটা বেশি বা আর এর প্রায় সমতুল্য আছে, ভালো করে বোঝ। তাহলে কি করবে, কারেন্ট এখানে দুদিকে ভাগ হয়ে যাবে, রাইট? দুদিকে ভাগ হয়ে গেলে এবার কি হবে, আমি ভিআইআর মানে সরি তোর ভোল্টেজের ফর্মুলা কি, ভি সমান আইআর। তার মানে আমার এই কারেন্টটা আস্তে আস্তে ধর, এই কারেন্টটা আস্তে আস্তে তোর এইদিকে দুদিকে ভাগ হয়ে গেল। তাহলে আমার এখানে কি যে কারেন্টটা দেখানোর কথা সেই কারেন্টটা দেখাবে, মানে সে যে ভোল্টেজটা দেখানোর কথা সেটা কি দেখাবে? তো এখানে একটা লজিক আছে। ধর এবার আমার মানে ওটা তো ঠিক আছে দেখাবে না, এবার আর ভিন ধর আর এর থেকে অনেকটা ছোট, খুবই ছোট, তখন কি হবে? ভোল্টমিটার, আমি এখন যা হচ্ছে সব ভোল্টমিটারেরই বলছি। আর ভিনটা তাহলে আমার অ্যাকচুয়াল আমার কি চাই, যে ভোল্টমিটারের মধ্যে তোর ভোল্টেজ বেশি চাই না কম চাই, এই রেজিস্ট্যান্স বেশি চাই না কম চাই? রেজিস্ট্যান্স বেশি দিলে বেশি দিচ্ছে না, মানে দেখাচ্ছে এখানে ও দেয়ার কেউ না, দেখাবে। এটা ভোল্টেজ সোর্স না, এটা কিন্তু ভোল্ট মিটার একটা। হ্যাঁ, এবার তাহলে বল যে তাহলে আমার ডিজাইনটা তাহলে কিভাবে হওয়া উচিত? ভোল্টমিটারে আর ভিন বেশি হবে না কম হবে, মানে কম দেওয়া উচিত? একদম। কেন? না না, এটাই হচ্ছে মেন ফান্ডা। এখানে আমরা এখানে দেখছি কি যে আমার এই দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কত। আমি এটা প্রথমেই বলেছিলাম যে ও কিন্তু অ্যাকচুয়ালি এর যে ভোল্টেজটা সেটা মেজার করার চেষ্টা করবে, রাইট? এবার এর যদি ভোল্টেজটা মেজার করার চেষ্টা করে, মধ্যে কথা কি আমার এই পয়েন্টটা যদি এ পয়েন্ট হয়, এই পয়েন্টটা যদি বি পয়েন্ট হয়, এই দুটোর মধ্যে কতটা পোটেনশিয়াল ডিফারেন্স সেটাই ও দেখবে। তো তখন আমার কি করা উচিত, ম্যাক্সিমাম কারেন্টটা আমার এর মধ্যে দিয়ে ফ্লো করানো উচিত, তাই নয় কি? কারণ বাইরের দৃষ্টি দিয়ে আমরা কি দেখছি যে ও এর রেজিস্ট্যান্সটা মেজার করছে, কিন্তু অ্যাকচুয়ালি কি মানে এর একটাতে কতটা ভোল্টেজ ড্রপ খাচ্ছে সেটা মেজার করছে। তো অ্যাকচুয়াল আমার কি দেখা মানে দেখছি যে এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত, এইটা আমি দেখছি। সেটা কার থ্রুতে, ভোল্টমিটারের থ্রুতে। তাই জন্য কি আমার ভোল্টমিটারের মধ্যে কারেন্ট সব থেকে বেশি থাকা উচিত। তাহলে কি হবে, ও এই পুরো কারেন্টটা এর মধ্যে দিয়ে পাস করাবে এবং পাস করানোর ফলে এই দুটোর মধ্যে যে প্রপার পোটেনশিয়াল ডিফারেন্স সেটাও দেখাবে। বোঝা গেল?
ধর এর মধ্যে দিয়ে কারেন্ট খুবই কম, মানে রেজিস্ট্যান্স খুবই কম, মানে খুব কম মানে খুবই কম, আর এর থেকে অনেকটাই কম, তাহলে কি হবে, ম্যাক্সিমাম কারেন্ট আমার এখান দিয়ে তখন ফ্লো করবে, রাইট? হ্যালো, রেসপন্স কর, আমি সেকেন্ডেরটা বলছি। কি দাঁড়াবো কেন? ম্যাক্সিমাম কারেন্ট আমার এখান দিয়ে তাহলে ফ্লো করবে, তাহলে এখান দিয়ে যদি ফ্লো করে তাহলে ভোল্ট মিটার কি আদৌ কোনো আমার রিডিং শো করবে? শো করতে পারবে না তো, কারণ ম্যাক্সিমাম কারেন্ট তখন আমার এখান দিয়ে ফ্লো করছে। তার জন্য কি করতে হবে, আমার ম্যাক্সিমাম কারেন্ট এটার মধ্যে দিয়ে ফ্লো করাতে হবে। তার মানে কি আর ভিনটা আর এর থেকে অনেকটা বেশি আমাদেরকে রাখা উচিত। আইডিয়াল কেসে তো মানে আর ভিনটা তোর ইনফাইনাইট রাখলেই ভালো, কিন্তু সেটা তো হয় না। তাই আমরা বলি কি যে যে এমন একটা ভোল্টমিটার নিয়ে আমরা কাজ করবো যেটা আমাদের সার্কিটের রেজিস্ট্যান্সের থেকে ওর ইন্টারনাল রেজিস্ট্যান্স অনেকটা বেশি থাকবে, সেইভাবে আমরা চুজ করবো। তাহলে এবার সিমিলার ওয়েটেবল, এবার কারেন্টের ক্ষেত্রে যে অ্যামিটারটা সিরিজে লাগানো আছে, এক্ষেত্রে আমার ইয়েটা কিভাবে RAIN যেটা, সেটা কিভাবে অপারেট হবে, মানে ওকে কম রাখা উচিত না বেশি রাখা উচিত? কেন কম রাখা উচিত? আই এর ভ্যালুটা একদমই তাই, মানে কি এখানে যত আমার রেজিস্ট্যান্স কম থাকবে আমি প্রপারলি এর মধ্যে দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে সেটা আমি বুঝতে পারবো। এর যত রেজিস্ট্যান্স বাড়তে থাকবে এর মধ্যে দিয়ে কি কারেন্ট তত কম কমে যেতে থাকবে, তাহলে আমি প্রপার আর এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা পাবো না। তার মানে এইখান থেকে আমি কি বুঝলাম দুটো মিটারের সম্পর্কে, প্রথমত ইন্টারনাল রেজিস্ট্যান্স অ্যামিটারের কি হওয়া উচিত, খুবই কম, মানে আইডিয়ালি কত হওয়া উচিত, 0। আর এর ক্ষেত্রে তাহলে কি ইন্টারনাল রেজিস্ট্যান্স কত হবে, আইডিয়ালি ইনফাইনাইট, মানে তাহলে কি প্র্যাকটিক্যালি হাই, এটা বোঝাই যাচ্ছে আইডিয়ালি ইনফাইনাইট হয়। আর কি অ্যামিটারকে আমরা সিরিজে লাগাই, ভোল্টমিটারকে আমরা প্যারালালে লাগাই। আর কি অ্যামিটারের থ্রুতে আমরা কি কোনো তোর মানে অ্যামিটারকে আমরা অ্যাজ আ ওহম মিটার ইউজ করতে পারি? আমরা কি মানে কোনো মানে রেজিস্ট্যান্স মেজারমেন্টে ইউজ করতে পারি? কেন অ্যামিটারকে পারি না কেন? ভোল্টমিটারে কি করি, আমি যদি একটা যে আমি রেজিস্ট্যান্সটা তাহলে
ওহম মিটার মানে কি, মানে হচ্ছে যে আমার একটা রেজিস্ট্যান্সের ভ্যালু আমার চাই, সেই রেজিস্ট্যান্সের ভ্যালুটাকে আমি যে কোনো মিটার দিয়ে বার করতে পারি, যে আমাকে কারেন্ট শো করছে, যে আমার ভোল্টেজ শো করছে। আরে বাবা, আমি যদি কারেন্ট ভোল্টেজ কোনো সার্কিটের জানি, আমি সেই সার্কিটের তাহলে আদার্স রেজিস্ট্যান্সের ভ্যালু বুঝতে পারবো না, জানতে পারবো না। ধর আমার এই ভিস্টার ক্ষেত্রে আমি বলছি, এই যে ভিস্টার আছে, আমি ধর এখানে তোর ভোল্টেজ ভোল্টমিটারের থ্রুতে বার করে নিলাম, প্রত্যেক কটার আমি ভোল্টেজ বার করে নিলাম। তো সেখানে আমি যদি এখানকার ভোল্টেজ বার করে নিতে পারি, তাহলে সেখান থেকে ভোল্টেজ থেকে আমি এখানে তোর কারেন্টের রেজিস্ট্যান্সের ভ্যালুটাকে বার করতে পারবো না। তাহলে যে কোনো মিটারকেই আমরা রেজিস্ট্যান্স মেজারমেন্টের ক্ষেত্রে ইউজ করতে পারি। তাহলে এরপরে তাহলে কি আসছে, এরপরে আসছে ওহম মিটার, এই সরি অ্যামমিটার, ভোল্ট মিটার বা ওহম মিটারও বলা যেতে পারে। এদের কিছু বেসিক টাইপ আছে, যেমন কি যে কয়েকটা ওরা মানে নিজস্ব প্রিন্সিপালে কাজ করে, কিছু কিছু তোর ইকুইপমেন্ট নিয়ে ওরা কিছু কিছু প্রিন্সিপালে কাজ করে। কি কি, যেমন পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল, শুনেছি আমরা এটা, পিএমএমসি যাকে বলে আর কি। শুনেছি মেজারিং ইনস্ট্রুমেন্টের মানে একটা ভাগ পিএমএমসি বা মুভিং আয়রন, এমআই টাইপ। হ্যাঁ, তাহলে এইগুলো এবার কিভাবে অপারেট করছে, এরা কিভাবে অ্যাজ আ অ্যামমিটার, অ্যাজ আ ভোল্ট মিটার কিভাবে কাজ করছে, পিএমএমসি কেন শুধুমাত্র ডিসিতে কাজ করে, কেন এসিতে কাজ করে না, এই প্রশ্নগুলো এবার আসছে আমাদের সিলেবাসে। মনে হয় না তোর ইয়েটা আছে বলে, সিঙ্গেল ফেজ ওয়াট মিটার আছে বলে, একটুখানি দেখতে পারবি? বল। হুম হুম ডিসটেন্স হয়ে গেছে, তার মানে সিঙ্গেল ফেজ এনার্জি মিটার বা ওয়াট মিটার নেই, তাই তো? ঠিক আছে, তাহলে পিএমএমসি আর এমআইটা তাহলে কিভাবে কাজ করে সেটা আমরা তাহলে নেক্সট দিন দেখবো, কিভাবে ওরা কারেন্ট বা ভোল্টেজ যেটাই হোক কিভাবে ওরা মেজার করছে। মেনলি পিএমএমসি ইউজ করা হয় অ্যাজ আ কারেন্ট মেজারমেন্ট, অ্যান্ড অবশ্যই সেটা হচ্ছে ডিসি কারেন্ট। কেন ওই এসি কারেন্ট মেজার করতে পারে না, কেন ডিসি কারেন্ট মেজার করে, সেগুলো এবার পরের দিন দেখবো। আজকে ভিস্টার ব্রিজ নিয়ে কোনো সমস্যা থাকলে বল। আর এই ভোল্টেজ, এই ভোল্ট মিটার আর অ্যামমিটারের তোর একটাতে কেন, মানে ভোল্ট মিটারে কেন তোর বেশি রেজিস্ট্যান্স রাখা হয়, অ্যামমিটারে কেন কম রেজিস্ট্যান্স রাখা হয়, এটা বোঝা গেছে কিনা বল। এই অ্যামমিটার ভোল্ট মিটারের কেস বোঝা গেছে। ভিস্টার ব্রিজ মেনলি হচ্ছে তোর রেজিস্ট্যান্স মেজারমেন্টের জন্য ইউজ হয়, সেটাও কিভাবে কাজ করছে তাহলে বোঝা গেছে। ভিস্টার শুধুমাত্র ব্যালেন্স না, আনব্যালেন্সড কিভাবে আমরা বার করব। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এরপরে হচ্ছে শুক্রবার, কবে যেন বলি, শুক্রবার দিন তাহলে বিকেলে ক্লাস, শনিবার দিন তাহলে সকালবেলা ক্লাস, তাই তো? শনিবার তাহলে 2 ঘন্টা সকালবেলা, আর শুক্রবার দিন সন্ধ্যেবেলা যেরকম ক্লাস হয় হবে। ঠিক আছে, আর রবিবার দিন আমার বাড়িতে পরীক্ষা। এটা আরো একবার বলে দিলাম, মানে মনে করিয়ে দিলাম, রিমাইন্ডার। আর আমার যদি এর মধ্যে তোর
শনিবার একটা দেবো না, শনিবার ট্রান্সফরমার শুরু করবো, ট্রান্সফরমার থাকবে না, কিন্তু তোর এই আনব্যালেন্স ডিসটা থাকবে। ঠিক আছে, আমি দেখছি এটা। হুম, ঠিক আছে। ঠিক আছে, খেলার কি খবর এবার বল শুনি, দাঁড়া